ভোরের আকাশে সূর্যের প্রথম আলো যখন মাটি ছুঁয়ে পড়ে তখন বাংলাদেশের নতুন বিমানঘাঁটিগুলো জেগে ওঠে। দূর থেকে ভেসে আসে জেট ইঞ্জিনের গর্জন, যা শুধু আকাশ কাঁপায় না, প্রতিবেশী দেশগুলোর নীতি নির্ধারকদের কপালে ভাঁজ ফেলে। এই শব্দ আর শক্তির পেছনে লুকিয়ে আছে এক গল্প, বাংলাদেশ বিমান বাহিনীর রূপান্তরের গল্প। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইউএভি ও বিভিন্ন উচ্চমানের সিমুলেটরের সংযোজনের মাধ্যমে তাদের অপারেশনের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এখন বাংলাদেশ বিমান বাহিনী। শুধু তাই নয়, বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, খুব শীঘ্রই বাহিনীতে যোগ হবে জেট, হেলিকপ্টার, মিসাইল প্রযুক্তি। এই ঘোষণার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। গত কয়েক মাসে দুটি খবর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রথমটি হলো, পাকিস্তান আবারও হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে, বিশেষ করে বাংলাদেশের যুদ্ধবিমানের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি। আর দ্বিতীয়টি হলো JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে। ভারতের পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দিচ্ছে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয় বললেও কম বলা হয়। বিমান বাহিনী প্রধান আরও জানিয়েছেন, নতুন ঘাঁটি, উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠার মাধ্যমে তারা একটি শক্তিশালী ও সক্ষম বাহিনী গড়ে তুলছে। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকার তেজগাঁও BF শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট 34 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে ঘোষণা আসে নতুন ঘাঁটি উন্নয়নের। গত কয়েকদিন ধরে পাকিস্তানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ডক্টর ইউনুস সহ 3 বাহিনীর প্রধানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন ঢাকায়। দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই এয়ার শো 2025-এ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের যৌথ সাক্ষাৎ নিয়ে এখন আবার নতুন আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান এয়ারফোর্সের কমব্যাট ও যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি। এতদিন ভারত মনে করত 1971 সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। এই সুযোগে ভারত সবসময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করে আসছিল। কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসাব নিকাশের খাতাটি একেবারেই ছিঁড়ে ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন ডগফাইট বা আকাশযুদ্ধের কসরত শিখবে, তখন সেটি সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং ও কমব্যাট মনোভাবের, অর্থাৎ মাঝ আকাশে শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল, তাতে তারা অত্যন্ত দক্ষ। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্স জেট ট্রেনিং এর এয়ার প্র্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধের কলা কৌশল রপ্ত করে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না। পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণের জন্য আলাদা কারিকুলাম নির্মাণেরও কথা বলা হয়েছে এই বৈঠকে। সব ঠিক থাকলে এই অর্থবছরে প্রথম ব্যাচের পাইলট ও গ্রাউন্ড ক্রু মেম্বারদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান পাঠানো হবে, কিংবা বাংলাদেশে ইনস্ট্রাক্টর এনে প্রশিক্ষণ দেওয়া হবে। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধক্ষেত্র মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ পাবে এবার। আর এটি একেবারেই প্রথম। এটি ভারতের জন্য একটি অশনি সংকেত বলা যেতেই পারে, কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর জন্য সেটি মোকাবেলা করা কঠিন হবে। শুধু পাইলটদের ওড়াউড়ি নয়, এর পেছনে কাজ করছে বিশাল এক টেকনিক্যাল টিম। যুদ্ধবিমান আকাশে উড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি। এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনাল পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেনেন্স, প্রোটোকল ও ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, অর্থাৎ যুদ্ধবিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত কিংবা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন মন্ত্র। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের JF-7 থান্ডার ও অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পন্ন। সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসেছে মোদী সরকার। কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র
থাকবে না। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশের বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস ও ক্ষিপ্রতা তৈরি হবে তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ে এই বৈঠকের পর উভয় পক্ষ নিশ্চিত করেছে এই সহযোগিতা কোনো সামরিক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা যেখানে উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। ভারতের চাপে গত দেড় দশকে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে। আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্তে নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শেই চলেছিল স্বৈরাচার হাসিনা। কিন্তু গণ অভ্যুত্থানের পর হাসিনার পতনের পর পাল্টে গেছে পুরো দৃশ্যপট। অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যা শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায়। আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহাট এয়ারবেস চালুর খবরটি। এরপর একে একে জাপান, চীন ও তুরস্ক থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও এদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখাতে শুরু করেছে। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন, পাকিস্তান, তুরস্ক ও ইতালি থেকে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনীর জন্য ইতালির তৈরি টাইফুন, চীনের তৈরি জেট-এনসি ও পাকিস্তানের কাছ থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে, এসব যুদ্ধাস্ত্র 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন ও তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এসব সমরাস্ত্র কেনার জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে খুব শীঘ্রই। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থবছরের মধ্যেই শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে $220 কোটি বা প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি জেট-এনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে পাকিস্তানের কাছ থেকে 16টি F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও করা হয়েছে। এই 16টি বিমান কেনার খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে গঠিত কমিটি খসড়াকে চুক্তিপত্র নিরীক্ষণ করবে। বাংলাদেশ সমরাস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিয়েছে ডক্টর ইউনূস সরকার। যদিও যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে ভারত সরকার, অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ। বাংলাদেশের আকাশে এখন আর কোনো বিদেশি বিমান ইচ্ছেমতো উড়ে বেড়াতে পারবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী এখন আরও বেশি সজাগ ও শক্তিশালী। এই পরিবর্তন শুধু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি নয়, বরং এটি একটি জাতির আত্মসম্মান ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারের প্রতীক।